বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, মহাস্থান প্রেস ক্লাবের মহাস্থান বার্তার স্টুডিও জনতার ভয়েস অনুষ্ঠানে নিয়মিত সমসাময়িক নানান বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা স্থানীয় নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের মধ্যে অন্যতম আমাদের নুরুল ইসলাম, যার সংক্ষেপে যিনি ইসলাম নামে পরিচিত, সেই ভাই আজকে আমাদের স্টুডিওতে হাজির হয়েছেন। সমসাময়িক মহাস্থান হাট কেন্দ্রিক তার নানান ধরনের কর্মকাণ্ড এখানে বিস্তৃত রয়েছে। উনি মানুষের নানান ধরনের সেবামূলক কর্মকাণ্ডে ওনার সম্পৃক্ততা আমরা দেখতে পাই। তা আজকে আমরা তাকে আমন্ত্রণ জানিয়েছি মহাস্থান প্রেস ক্লাবের মহাস্থান বার্তার জনতার ভয়েস স্টুডিওতে। জনতার মাঝে কিছু কথা আমরা তার যে আকাঙ্ক্ষা, আগামী দিনের পরিকল্পনা এবং বিগত দিনের মানুষের কল্যাণে তার যে সেবামূলক কর্মকাণ্ড, সেগুলো একটু মানুষের মাঝে তুলে ধরার জন্য আজকে তাকে আমন্ত্রণ জানিয়েছে। আমরা আপনাকে স্বাগত জানাচ্ছি। সেই সাথে আমাদের মাঝে আমাদের প্রিয় সহকর্মী, আমাদের মহাস্থান প্রেস ক্লাবের শ্রদ্ধাভাজন সুযোগ্য সেক্রেটারি SI সুমন ভাই এবং আমাদেরই সেই নুরুল ইসলাম ভাইয়ের একজন সহকর্মী, সহপাঠী বা একজন হিতাকাঙ্ক্ষী মানুষ এখানে উপস্থিত রয়েছে। তার নামও ইনশাল্লাহ আমরা জানতে পেরেছি যে নুরুল ইসলাম। তো যাই হোক, আমরা প্রথমে নুরুল ইসলাম ভাইয়ের কাছে আসবো, যিনি ইসলাম নামে পরিচিত। আচ্ছা ভাই, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি আমি ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা একটা বিষয় আমরা জানতে চাচ্ছি যে আপনি মহাস্থান এই যে হাট শাখার যে আন্তজেলা ট্রাক পরিবহন শ্রমিক ইউনিয়নের আপনি সভাপতির দায়িত্ব পালন করছেন। জি জি। তো এই সভাপতির দায়িত্ব কতদিন ধরে পালন করছেন আপনি? আমি আছি মূলত তাও প্রায় 3 বছরের বেশি হবে, 3-4 বছর হবে ইনশাআল্লাহ। 3 বছরের অধিক সময় দায়িত্ব পালন করছি। আচ্ছা, এই দায়িত্ব পালনের মধ্যে আপনাদের মেইনলি বিষয় হচ্ছে পরিবহন সেক্টর নিয়ে কাজ করা। জি জি। তো পরিবহন সেক্টর নিয়ে কাজ করতে গেলে সেখানে ব্যবসায়ী মানুষের কিছু সেবামূলক কর্মকাণ্ডের সাথে আসলে আপনাদেরকে সম্পৃক্ত থাকতে হয়। তো এই সংগঠনের মধ্যে দিয়ে আপনি আসলে কি ধরনের সেবা মানুষকে দেন? আমি কি ধরনের সেবা দেব, হয়তো দেখা যাচ্ছে যে আমার কোনো শ্রমিক ভাই এখানে কাজ করে, লেবারি করে। আমরা অনেক শ্রমিকই মহাস্থানে আছি, কিন্তু আমরা শ্রমিক যারা তারা সবাই অবহেলিত, গরিব মানুষ, আমরা সবাই অবহেলিত। শ্রমিক বলতে আসলে কেউ কাউকে মান দেয় না। শ্রমিকের থেকে সবাই খাটে নেয়, কিন্তু শ্রমিকের কেউ মান দেয় না। দেখেন, আমি রাস্তার পাশেই থাকি, হয়তো আমি একটা সভাপতি, একজন লোক রাস্তায় অ্যাক্সিডেন্ট হলে আমাদেরকে নিয়ে দৌড়াদৌড়ি করতে হয়, পাশে কাউকে পাওয়া যায় না। এত বড় একটা মহাস্থান হাট, আমরা চাইবো যে একজন লেবার ভাই হয়তো বস্তা লোড করতে করতে পড়ে যায়, গাড়ির থেকে পড়ে যায়, অনেক কিছু অসুখ বিসুখ হয়। আমরা নিজেরাই সাহায্য সহযোগিতা যেটুকু করতে পারি তাই করি। আমাদের পাশে কোনো মহোদয় ব্যক্তি আগে কমই আসে না বললেই চলবে। কিন্তু আমরা যেটা জানতে চাই বা জানতে পারি যে বা অনেকের মধ্যে লোকমুখে কথা হয় যে আপনাদের যে সংগঠনের মধ্যে দিয়ে নানান ধরনের অর্থ আসলে সেটা বৈধভাবেই হোক আর অন্যভাবেই হোক, সেটা সংগঠনে আসলে সেখানে জমায়িত থাকে, যার মাধ্যম দিয়ে তো আপনারা শ্রমিকের কল্যাণে আপনারা কাজ করতে পারেন। তো এই বিষয়টা কেন? দেখেন, আসলে এগুলো তো মূলত বিষয় হলো কি বৈধ আর অবৈধ। মানে আমরা তো যেটা করে হয়তো টাকা উঠাই, আমরা পরিশ্রম করেই নিই। আমাদের মহাস্থানে লেবার বেশি, আমরা পরিশ্রম করেই টাকা নিই। এর ভিতর যে টাকাটা জমা হয় হয়তো বছর অন্তর ঈদে চান্দে তাদেরকে দিতেই চলে যায়। এই টাকাটা আসলে মূলত যদি 50 জনের টাকা বা 100 জনের টাকা, একজনের চিকিৎসা করতে গেলে একজনের চিকিৎসার জন্য সবাই হয়তো ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু আমরা চাচ্ছি যে আমাদের শ্রমিকের ওপর মহাস্থানের কোনো ব্যক্তি বা আমাদের এখন বর্তমানে MP মহোদয়, মন্ত্রী সাহেব, উনি যদি ইচ্ছে করেন যে আমাদের শ্রমিকের দিকে একটু লক্ষ্য রাখবেন, তার কারণ মহাস্থান হাট শ্রমিক কেন্দ্রিকই একটু হাট। যদি আমরা শ্রমিকেরা একদিন অসুস্থ হই সবাইগুলো, অন্তত 2 কোটি টাকা নষ্ট হয়ে যাবে মহাস্থানে। তাই আমি বলবো প্রতিটা শ্রমিকের দিকে যেন আমাদের MP মহোদয় একটু সুনজর থাকে, একটু সমঝোতা করেন। আচ্ছা ভাই, আমরা শুনতে পারলাম যে আপনার সংগঠনের মধ্যে দিয়ে শ্রমিকদের কল্যাণে আপনারা কাজ করে থাকেন। তো এক্ষেত্রে আমি আরেকটা একটু ভিন্ন প্রসঙ্গে যাই, সেটা হচ্ছে কি, ধরেন আপনি এই শ্রমিকদের স্বার্থে আপনারা সব সময় কাছে নিয়োজিত, কিন্তু ব্যবসায়ীদের স্বার্থে আপনারা কতটুকু নিয়োজিত থাকেন? সেক্ষেত্রে আমরা শুনতে পাই যে অনেক সময় যে একটা ট্রাক যখন কোনো ব্যবসায়ী ভাড়া করে, সেক্ষেত্রে কিছু মধ্যস্থতাভোগী থাকে যে
যাদেরকে আসলে বেশি ভাড়া গুনতে হয়, এই ভাড়াটা আবার পণ্যের উপর যার প্রভাব ফেলে, পণ্যের দাম বৃদ্ধি পায়। তো এই বিষয়, এই অভিযোগগুলো আসলে কিন্তু আছে, এগুলো কতটুকু সত্য? এগুলো আসলে শোনেন, ঘটনা হলো কি, আপনার ধরেন যে যদি আমরা কেজিকে 8 আনা বেড়ে দিই ভাড়া, তাহলে 15 টন মাল যায়, অর্থাৎ 15,000 কেজি, তাহলে 7,500 টাকা ভাড়া বৃদ্ধি হবে। জি। তো আমি 7,500 টাকা নিলাম, হয়তো বা নিলাম, হচ্ছে না, তেলের দাম বাড়ার পরে ভাড়া আরো কমে গেছে, শ্রমিক খুব অসহায় হয়ে গেছে, গাড়ির মহাজনেরা গাড়ি চালান খুব টাফ ব্যাপার হয়ে গেছে। আমি নিজেও পরিবহন সেক্টরে আছি, আমি জানি, আমারও গাড়ি আছে, খুব খারাপ অবস্থা গাড়ির ডিপার্টমেন্টের। আর যে এই যে একটা অজুহাত যে গাড়ি ভাড়ার কারণে পণ্য মূল্যের দাম বেড়ে গেছে, এগুলো সম্পূর্ণই বাজে কথা। আপনি চিন্তা করে দেখেন, 1 কেজি মালের বদলে আমরা 8 আনা ভাড়া দিই, আমরা 15 টন মাল বহন করি, আমাদের ভাড়া ছিল 20,000, আমাদের কিন্তু 27,500 টাকা কেউ দিবে না, হয়তো বা 2,000 বাড়াইছে, তাতে আপনার কেজিকে 10 পয়সা বাড়ে। আপনি ঢাকার যায় দেখবেন কেজিকে 20 টাকা বেড়ে দিতেছে। এগুলো কিছু অসাধু ব্যবসায় আছে, এগুলো তারা করে থাকে, হ্যাঁ, সুযোগ নেয় তারা। আচ্ছা, আপনি শ্রমিক এবং ব্যবসায়ীদের কল্যাণে কাজে নিয়োজিত রয়েছেন। আমরা আর এর ফাঁকে আরেকটা বিষয় একটু মানে লোকমুখে আমরা জানতে পেরেছি যে আগামী স্থানীয় সরকার নির্বাচনের অন্যতম একটা নির্বাচন ইউনিয়ন পরিষদ নির্বাচন। তো সেক্ষেত্রে আমরা শুনতে পেয়েছি যে আপনি 8 নম্বর ওয়ার্ডের, অর্থাৎ মহাস্থান যে ওয়ার্ডটা রয়েছে সেই ওয়ার্ডের আপনি একজন জনপ্রতিনিধি পদে, অর্থাৎ মেম্বার, কিংবা এখানে যদি পৌরসভা ঘোষিত হয় সেক্ষেত্রে কাউন্সিলর পদে হয়তো আপনি নির্বাচন করতে যাচ্ছেন, আমরা শুনতে পেয়েছি। তো এ বিষয়ে যদি একটু বলেন, কেন আপনি নির্বাচন করতে যাচ্ছেন আর কেনই বা আপনাকে মানুষ নির্বাচিত করবে? আসলেই আমার চাওয়া পাওয়াটা আমার আসলে নিজের থেকে না, আমার কিছু ছোট ভাই আছে, কিছু বড় ভাই আছে, বাপসা ছাড়া আছে, এটা আসলে তাদেরই মূলত কথা। আমি কোনোদিনই ভাবিনি যে আমি 8 নম্বর ওয়ার্ডে আমি কোনোদিন নির্বাচন করব, কিন্তু আমাকে হয়তো বা করাতে বাধ্য করতেছে। আমার কিছু হিতাকাঙ্ক্ষী লোক আছে, তারা আমার সঙ্গে চলাফেরা করে, তারা আমার সম্পর্কে জানে যে আমি কি, তারা আমাকে বলতেছে ভাইয়া আপনি গেলে হয়তো বা ভালো হবে। সেই ক্ষেত্রে আমি একটি উদ্যোগ নিছি, জনগণের চাওয়াটাই আমার উপর বেশি আছে। যদি আপনারা মনে করেন যে ইসলাম ভাই এগুলো বানিয়ে বলতেছে, তাহলে আপনি মহাস্থান হাট আছে, লিভার অফিসে যাবেন, তারপরে আরো বাজারে দোকানপাটে যে আপনারা সাক্ষাৎকার নেবেন যে ইসলাম ভাই যে ভোটের দ্বারা বের চাচ্ছে, আপনাদের মতামতটা কি। যদি আমার সম্পর্কে তারা খারাপ বলে, আমি আসলে মনের থেকে যাব না। আচ্ছা ইসলাম ভাই, আমরা ইতিমধ্যে মহাস্থানবাসীর একটা চাওয়া, সেটা হচ্ছে কি আমাদের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মহোদয় মীর শাহ আলম সাহেব, উনি শিবগঞ্জের উন্নয়নে ব্যাপক কাজ করছেন। ইতিমধ্যে আপনারা শুনেছেন যে বগুড়া সিটি কর্পোরেশন এবং মোগামতলা একটা আলাদা উপজেলা গঠিত হয়েছে, যেটা নিকারে, অর্থাৎ জাতীয় যে একটা সংস্থা, জাতীয় সরকারি যে প্রতিষ্ঠান, সেটার মধ্যে তো অনুমোদন হয়েছে। তো মহাস্থানবাসীর একটা চাওয়া যে মহাস্থান একটা ঐতিহাসিক স্থান, এই মহাস্থানটাকে পৌরসভায় উপনীত করা হলে মানুষের নাগরিক সেবা বৃদ্ধি পাবে। তো আপনি কি আসলে মনে করেন যে মহাস্থান পৌরসভা হওয়া দরকার? জি, ইনশাল্লাহ হওয়া দরকার, মহাস্থান পৌরসভা হওয়া দরকার। এই কারণে হওয়া দরকার, মহাস্থান একটি বাণিজ্যিক এলাকা, মহাস্থান একটি বাণিজ্যিক এলাকা, পুণ্যনগরী। আমরা পূর্বের রাজধানী মহাস্থানই বলি, কিন্তু পূর্বের রাজধানী হিসেবে আমরা মহাস্থানবাসী সবকিছু থেকে বঞ্চিত। আমার যদি কেউ পরিচয় নেয় যে ভাইয়া আপনি কোন ইউনিয়নের, আমার পরিচয় হয় রায়নগর ইউনিয়নের। যদি ঢাকাতে যায় বলা হয় যে আমার বাড়ি শিখবোজ থানায়, কিন্তু শিখবোজ থানা চেনে না, রায়নগর ইউনিয়ন চেনে না, চিনে কিন্তু মহাস্থান করে এক নামে চেনে। তো যাই হোক, আমি চাচ্ছিলাম যে মহাস্থানকে হাইলাইট করার জন্য, এই যে মীর শাহ আলম ভাইয়ের কথা বললেন, এরকম লোক আরো আগে থেকে আসার দরকার ছিল। ইনশাল্লাহ ইনি মনে হয় পারবেন। আমরা ওনার সুস্থতা কামনা করি, যে উনি যেন আমাদের দিকে একটু সুদৃষ্টি দেন। পৌরসভা হলে সবারই ভালো হবে, খারাপ হবে না ইনশাল্লাহ। আর আমার একটি নিজের থেকে চাওয়া পাওয়া, যেহেতু আমরা শ্রমিক কেন্দ্রিক ব্যবসা করি, যে একটা লিভার হঠাৎ করে হয়তো গাড়ির থেকে পড়ে গেল, হয়তো একটু হাসপাতাল নিয়ে যেতে হবে, আমাদের মহাস্থানে কোনো হাসপাতাল নেই। আর মানুষ যে বাসার থেকে আসে, কার কখন কি হবে, এটা পুণ্যনগরী, হয়তো একজন বা সিংড়ের থেকে আসছে, বা নাটক থেকে আসছে, বা রাজশাহী থেকে আসছে, আসে অসুস্থ হয়ে গেলে আসলে আমাদের করার কিছু থাকে না, হাসপাতাল তো নাই মহাস্থান। একটা যদি ছোট হাসপাতাল, 20 শয্যা বা 30 শয্যাও একটি হাসপাতাল এমপি মহোদয়, মন্ত্রী মহোদয় আমাদের মহাস্থান যদি করে দিত, তাহলে মনে হয় আরো অনেক ভালো হইতো ইনশাআল্লাহ। খুব ভালো কথা বলেছেন, মূল্যবান কথা বলেছেন। হাসপাতালটা একটু দরকার, যদি গুরুত্ব দিয়ে এখানে মন্ত্রী মহোদয় এখানে একটা স্বাস্থ্য কেন্দ্র গড়ে তোলেন, তাহলে এলাকার মানুষ অন্তত ভালো থাকবে, গরিব মানুষ ভালো থাকবে, বিশেষ করে আমাদের শ্রমিকরাই ভালো থাকবে। আমরা রাস্তার ধারে থাকি, একজন অ্যাক্সিডেন্ট হয়ে গেল, অ্যাক্সিডেন্টের রোগী তো ঠেঙ্গা মারা নিতে চায় না,
এগুলো নিতে হয় আপনার সরকারি হাসপাতালে। তো যদি একজনের হয়তো রক্তক্ষরণ অনেক হয়ে গেছে, ঠ্যাঙ্গা মারা বন্ধই যায় না, ওই রোগী যদি আবার মেডিকেল যায় তাহলে রোগীর বাঁচান কঠিন হয়ে যাবে। তাই আমরা চাই যে উনি খুব ভালো মানুষ, ওনার সাথে সেদিনকে আমি কথা বলছি, উনি আমার আড়তের সামনে নামছিলেন, আমার ম্যাডাম হোসনারাও ছিল ওখানে, জি জি মন্ত্রী মহোদয় উনি নামছিলেন আমার আড়তের সামনে। আমি যার আড়তটা চালাই অধ্যাপিকা ডক্টর হোসনারা বেগম, উনিও সাথে ছিলেন। তো উনি নামে আমাদের সঙ্গে হ্যান্ডশেক করলেন, আর ওই তোমরা ভয় করো কেন? তাই আমি বললাম যে স্যার মন্ত্রী মানুষ, এই তোমরা আমাকে স্যার বলো কেন? আমাকে স্যার বলবে সরকারি লোক, তোমরা আমার ভাই বাপ চাচা। যা ওনার মনের কথাবার্তা ভাষা শুনে মনে হলো যে উনি আর কোনোদিন মনে হয় ভোটে ফেল করবে না। এরকম ওনার, উনি একজন জনবান্ধব নেতা, হ্যাঁ জনবান্ধব নেতা এবং সাধারণ মানুষের সাথে মিশে জি 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 জি, যেটা ওনার কর্মকাণ্ড। গাড়ির থেকে নামে আমাদের মতো লোকের সাথে হ্যান্ডশেক করে আমরা তো শুনি। ইসলাম ভাই, আমরা আপনার কাছে আবারও আসবো। আমরা এই পর্যায়ে একটু আসতে চাচ্ছি আমাদের মস্তান প্রেস ক্লাবের সেক্রেটারি আমাদের এসআই সুমন ভাই। সুমন ভাই, আমরা এতক্ষণ শুনলেন যে আমাদের এই যে ইসলাম ভাই সম্পর্কে আপনি আগে থেকে তাকে চেনেন, জানেন। তো ইসলাম ভাই যে কথাগুলো বললো, তো আগামী দিনে উনি এখানে স্থানীয় পর্যায়ের যে ইলেকশন, সেখানে উনি জনপ্রতিনিধি একটা ইলেকশনে উনি অংশগ্রহণ করতে চাচ্ছেন। তো আসলে মানুষ তাকে কেন এই ইলেকশনে তাকে ভোট দেবেন, বা ওনার যে কর্মকাণ্ড এটা মানুষ কতটুকু মানে গ্রহণ করবে, এ বিষয়ে যদি আপনি একটু বলেন। ধন্যবাদ। আজকের এই উপস্থাপক আমাদের মহাস্থান প্রেস ক্লাবের ধারাবাহিক আয়োজনের জনতার ভাইদের উপস্থাপক মহাস্থান প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুর রহমানকে, আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন, যার কথা তখন আপনারা শুনলেন, নুর ইসলাম ভাই। আমার সাংবাদিকতার লাইফে বা আমার সাংবাদিকতার জীবনে মহাস্থানী চলাফেরা উদ্বোস কে কেমন এটা আমার জানার বাইরে, অজানার বাইরে না। তারপরেও আমি যেটুকু জানি, নূর ইসলাম ভাই খুব জনবান্ধব একজন ভালো মনের অধিকারী, সকলের সাথে মিশতে পারে। আমি যেটুকু জানি আমার নিজের অভিজ্ঞতার আলোকে বলবো, উনি হয়তো উচ্চ শিক্ষিত না, কিন্তু সকল শ্রেণী পেশা মানুষের সঙ্গেই তার চলাফেরা উদ্বোস আমি দেখেছি। পাশাপাশি উনি পরিবহন সেক্টরে ট্রাকের ব্যবসাও সাথে জড়িত, এবং স্থানীয় একটা শ্রমিক সংগঠন আছে, শ্রমিক সংগঠনের সাথেও জড়িত। আগামী স্থানীয় যে ইউপি নির্বাচন 8 মাস পরেই হোক আর 1 বছর পরেই হোক, আমরা জানতে পারলাম উনিও রায়নগর ইউনিয়ন মহাস্থান 8 নম্বর কেন্দ্র থেকে প্রার্থী হতে যাচ্ছেন। আজকাল জনগণ চায় ভালো ব্যবহার, মানুষের সাথে চলাফেরা, এটুকু চায়। সেক্ষেত্রে আমি মনে করব ইসলাম ভাই, নূর ইসলাম ভাই যথেষ্ট তার জনপ্রিয়তা রয়েছে, এবং আমার বিশ্বাস এখানে যদি তিনি ভোটে প্রার্থী হন বা আরও যদি প্রতিদ্বন্দ্বী 2, 4, 5 জন থাকে, আমার একটা বিশ্বাস উনি তার ভেতর জয়লাভ করতে পারবে, এটা আমি আশা ব্যক্ত করি। আচ্ছা, ধন্যবাদ সুমন ভাই। আসলে ইসলাম ভাই সম্পর্কে আপনি ছোট করে হলেও যে মূল্যায়নটা করলেন, এটা জনগণের মধ্যে বিস্তৃতি হোক, জনগণ তাকে সেই জায়গাতে আসলে নিয়ে যাক, এটা আমরাও প্রত্যাশা করি। তা আমি দর্শক, আমরা এতক্ষণ আমাদের ইসলাম ভাইয়ের কথা শুনলাম, আমাদের প্রেস ক্লাবের সেক্রেটারি নুর ইসলাম ভাই সম্পর্কে একটু মূল্যায়ন করলেন। তা আমরা এই 2 জন অতিথির বাইরেও স্থানীয় একজন মেহমান বা স্থানীয় একজন জনগণের পক্ষ থেকে একজন প্রতিনিধি এখানে আছে, আমাদের তার নামও কিন্তু ইসলাম, নুরুল ইসলাম। তো আমরা ইসলাম ভাইয়ের কাছে একটু জানতে চাই যে আচ্ছা, সম্পর্কে ইসলাম ভাইয়ের একজন ভাগনা। আচ্ছা, আমি যে বিষয়টা একটু জানতে চাচ্ছি সেটা হচ্ছে, এই যে আমাদের আজকের অতিথি ইসলাম ভাই, উনি তার কর্মকাণ্ডে নানান ধরনের মানে সেবামূলক কর্মকাণ্ড পরিচালিত করেন। এই কর্মকাণ্ড পরিচালিত করতে যে উনি আসলে মানে জনগণের কাছে কতটুকু যাইতে পেরেছেন, এই বিষয়ে যদি আপনি একটু ব্যাখ্যা করেন। ধন্যবাদ জনতার ভয়েস মহাস্থান প্রেস ক্লাবের নিয়মিত আয়োজনে। আমি মনে করি নুরুল ইসলাম মামা সে একজন জনগণের একজন সেবক। সে জনগণের যে কোনো সমস্যায় সে এগিয়ে যায়। সে যদি আমাদের 8 নং ওয়ার্ডে সে যদি প্রতিনিধি নির্বাচিত হয়, তাহলে আপনি জনগণের উন্নয়নমূলক সেবা করবে। মানে জনগণ মানে অনেক সময় না চাইলেও মানে তার কাছ থেকে সেবাটা অটোমেটিকলি পৌঁছে যাবে।
আচ্ছা, ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা ইসলাম ভাইয়ের কাছে আবারও একটু জানতে চাচ্ছি। ইসলাম ভাই, আপনি যে সেক্টরে কাজ করেন সেই সেক্টরের মধ্যে আবার পাশাপাশি এই মস্তান কেন্দ্রিকের একটা দুর্নাম রয়েছে, কিন্তু দুর্নামটা কি? এখানে একটা মাদক একটা ব্যাপক সমস্যা। এই সমস্যাটা আসলে এটা একটা জাতীয় সমস্যা। লোকালি এটা সামাজিক যে আন্দোলনটা রয়েছে, এই সামাজিক আন্দোলন করে কিন্তু এটাকে প্রশমিত করা যায়, এটা অনেকটা সংকুচিত করে রাখা যায়। তো আপনার সেক্টরে, আপনার সংগঠনের মধ্যে বা এলাকার মধ্যে এই যে মাদকের যে সমস্যাটা রয়েছে, এই সমস্যাটা নিরসনে আপনি কি রকম ভূমিকা পালন করবেন, এটা আমরা আপনার কাছে একটু জানতে চাচ্ছি। আসলে দেখেন, তাহলে একটা গল্প করতে হয় আমার। গল্পটা হলো কি, যেমন ধরেন যে বড় একটা মিটিং হচ্ছে, সেই মিটিংয়ে আমার আব্বা উপস্থিত ছিল, সেখানে আসালুদ হাজিও ছিল। অনেক দিনের আগের গল্পটা আপনার ডাক বাংলাতে হয়েছে। জি জি। অনেক লোক আমার আব্বাকে বলতেছে, আফজল ভাই কিছু বলো। আমার আব্বা আমার মতোই ছিল, লেখাপড়া নাই, কিন্তু মৌখিক লোক ছিল। তো আমার আব্বা বলতেছে যে ভাই, সব লোক তো কথা বলে লাভ নাই, এর মধ্যে এমন একজন ব্যক্তি আছে, তাই যেটা বলবে সেটাই হবে। 15-20 জন যে কথা বললেন, গ্যারান্টেড কি হয়েছে? তা বললো যে না। তখন আসালত হাজি লাভ দিয়ে ওটা বললো যে আরে এটা কথা, সবাই বলতেছে হ্যাঁ 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 ভাই যেটা বলছে সেটাই ঠিক। তো আমরা আসলে মাদক নিয়ন্ত্রণ করতে গিয়ে আমরা করতে পারবো না। এই কারণে পারবো না, আমাদের সেই ক্ষমতা নাই, সে আর্থিক জনবল নাই। যদি 2 জন বাড়ায় 5 জন পিছিয়ে যাবে। আর আপনারা সাংবাদিক ভাইরা তো সাক্ষাৎকার নিয়েই পার হবেন, পরে তো বাড়ির গেটে তোমাকে একাই যেতে হবে, আমি তো যেতে পারবো না। তখন এই মাদক নির্মূল করতে গেলে মস্তানের কিছু ভালো ভালো ব্যক্তিবর্গ লাগবে, এগিয়ে আসতে হবে। তার কারণ থানা পর্যায়ের লোক লাগবে, ইউনিয়নের লোক লাগবে, ওয়ার্ডের লোক লাগবে। এই বিষয়ে আমি কিছু বলে মানে শত্রুতা তো আসলেই বাড়ানো যাবে না, দেশের ভাবও তো ভালো না। যাক, ধন্যবাদ। আসলে তবে আমি চেষ্টা করব যে পাশে কেউ থাকলে, কোনো ভালো লোক থাকলে যদি আমাদের সঙ্গে থাকে, চেষ্টা করবো এটা নির্মূল হয়ে যায়। সেক্ষেত্রে আপনিও অগ্রণী ভূমিকা হ্যাঁ, আমি অগ্রণী ভূমিকা পালন করব। আপনার এই আশা পূর্ণ হোক। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ আমাদের এই যে আয়োজন জনতার ভয়েস, এই আয়োজনে আমাদের আসলে তৃণমূলের কথাটাই আমরা জনতার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। সেই ধারাবাহিকতায় আজকে আমাদের মাঝে তৃণমূলের একজন মানুষ, আমাদের নুরুল ইসলাম ভাই, যার পরিচিতি ইসলাম নামে পরিচিত, সেই ভাই এতক্ষণ নানান বিষয় নিয়ে তার কর্মকাণ্ড সম্পর্কে একটু আপনাদের সামনে ব্যাখ্যা করলেন, এলাকার মানুষের মাঝে তুলে ধরার চেষ্টা করলেন। আমরা নুরুল ইসলাম ভাইয়ের কথায় আমরা বিশ্বাস রাখতে চাই, আগামী দিনে উনি নির্বাচিত জনপ্রতিনিধি হলে উনি জনগণের কল্যাণে কাজ করবেন। উনি যে সংগঠনে দায়িত্ব পালন করছেন, সেই সংগঠনে উনি তার সেবামূলক কর্মকাণ্ড আরো বিস্তৃতি ঘটাবেন, এই প্রত্যাশা রেখে সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে এই মস্তান বার্তার যে জনতার ভয়েস অনুষ্ঠান, সেই অনুষ্ঠান থেকে বিদায় জানাচ্ছি। আবারও অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো জনতার একজন প্রতিনিধি নিয়ে আপনাদের সামনে হাজির থাকবো। আমাদের সাথে থাকবেন।